তো দেখেন ভাই, আজকে হচ্ছে 6 জুন 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 30তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকা আইনের 8ম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের গতদিন যে যে লেকচার শিটটা আমরা শেষ করতে পারি না, আজকে আলোচনা করবো দলিল সংশোধন। দলিল সংশোধন, তো এটা আন্ডারলাইন করেন। আর দলিল সংশোধনে ইংরেজিটা এখানে লেখা হয় নাই। তো দলিল সংশোধনে ইংরেজি হচ্ছে রেকটিফিকেশন অফ কি বলেন তো? ইনস্ট্রুমেন্ট। রেকটিফিকেশন অফ কি? ইনস্ট্রুমেন্ট। প্রশ্নে লেখা আছে বোধহয় নাকি? না, এই জায়গায় চুক্তি সংশোধন বা রদকরণের ক্ষেত্রসমূহ। আচ্ছা, নাই, এখানে চুক্তি সংশোধন বা দলিল সংশোধন একই, আপনি লিখবেন রেকটিফিকেশন, RECTIFI। কি কি লেখছেন? REC রেকটিআইএফআই লেখছেন না, CATION, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। মানে হচ্ছে কি? দলিল সংশোধন। দেখেন আমরা ক্লাস আমরা গতদিনও বলেছিলাম, এখনো বলি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা পরীক্ষায় আসে চুক্তি সংশোধন, পরীক্ষায় আসে দলিল রদ। তো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে গতদিন পড়ছে চুক্তি রদ। তো যদি আপনাকে বলে যে চুক্তি রদ আর দলিল রদ কি একই জিনিস, রদ, জাস্ট রদটা মনে রাখবেন। এক্ষেত্রে আপনি ইংলিশের সাহায্য নিতে পারেন। যদি দেখেন যে রেসিশন অফ কন্ট্রাক্ট, তাহলে ওটা ধরে নেবেন কি চুক্তি রদ 35। বাংলা যাই থাকুক না কেন, তার বাংলা যেটা বলা যায় এটা হলো রদ বংশ। চুক্তি রদ বলেন আর দলিল রদ বলেন, এটা কি রদ বংশ। আর দলিল সংশোধন আর চুক্তি সংশোধন যাই আসুক না কেন, লাস্টের অংশ বংশ কি সংশোধন। তাহলে দলিল সংশোধন আর চুক্তি সংশোধন যাই বলুক না কেন, ধরে নিতে হবে এটা হলো রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। এখন একটু পরে দেখেন যে দলিল সংশোধন অর্থ হলো দলিলের পক্ষসমূহের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য কার্যকর করতে কোন দলিলের আন্ডারলাইন করেন ভুল সংশোধন করা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায়। দেখেন, গতদিন আমরা পড়ছিলাম যে চুক্তি রদ কখন করে? যখন এক পক্ষ আর এক পক্ষরে কোনো চুক্তি করতে বাধ্য করতেছে কোনো প্রতারণার মাধ্যমে বা কোনো অনুচিত প্রভাব খাটানোর মাধ্যমে, তখন যার এই যে যে খাটাইলো প্রভাবটা, যে যে ক্ষতিগ্রস্ত, সে হচ্ছে ওই দলিলটা বাতিল যোগ্য। সে ইচ্ছা করলে বাতিল করতে পারে। আর বাতিল করতে পারে কিসের মাধ্যমে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় চুক্তি রদের মামলা করে। এবং ওখানে 36 ধারায়, চুক্তি রদের ক্ষেত্রে 36 ধারায় একটা কথা মনে আছে কিনা আপনাদের, যে শুধুমাত্র ভুলের ক্ষেত্রে চুক্তি রদের মামলা করা যায় না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভুলের ক্ষেত্রে তো 12 ধারার মামলা করাও যাচ্ছে না, মানে চুক্তি প্রবল। ভুলের ক্ষেত্রে চুক্তি রোধের মামলা করাও যাচ্ছে না, ভুলের ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা করাও যাচ্ছে না, ভুলের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মামলা করাও যাচ্ছে না। তাহলে যদি ভুল হয় একটা দলিলে, যে লেখা উচিত ছিল 101 নং দাগের জমি, লেখা হয়ে গেছে 101-এর সাথে 102ও লেখছে, অথবা 101-এর জায়গায় 102 ভুল ক্রমে লেখা হয়ে গেছে। সরল বিশ্বাসে ভুল হইতে পারে, প্রতারণার ভুলও হতে পারে। অথবা এরকম হতে পারে যে আপনি একটা জমি বিক্রি করলেন, যে বিক্রি করলো আর যে ক্রয় করলো সে বললো, বিক্রি করার সময় বললো যে এই জমির উপর দিয়ে কিন্তু পক্ষগণের হাঁটার অধিকার, মানে যারা আশেপাশের প্রতিবেশী আছে তাদের হাঁটার অধিকার থাকবে। কিন্তু ভুল ক্রমে এই কথাটা দলিলে কি উল্লেখ করা হয় নাই। তাহলে অপর পক্ষ আইসা যেহেতু ভুল ক্রমে হয় নাই, এ জায়গা কিসের মামলা করবে? ওই ওই জিনিসটা ইনক্লুড করার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য কিসের মামলা করবে? দলিল সংশোধন। তো দেখেন, 31 ধারায় নিম্নলিখিত দুই ধরনের দলিল সংশোধন করা যায়। কি কি? একটা আন্ডারলাইন করা, লিখিত চুক্তি সংশোধন, আর একটা আছে অন্যান্য লিখিত দলিল সংশোধন। বুঝেন কি? তাহলে যদি আপনাকে বলে চুক্তি সংশোধন কি, উত্তর একই। যদি বলে কি দলিল সংশোধন কি, উত্তর কি একই। আচ্ছা, এখন আমরা একটু পড়ি যে যে ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। নিম্নলিখিত বল দিবেন 3টা ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। কি কি দেখেন? দলিলের কোনো পক্ষের প্রতারণার কারণে, কোনো পক্ষের কি প্রতারণার কারণে, প্রতারণার কারণে কেমনে? যে এরকম যে সালাউদ্দিন বুলবুল বিক্রি করছে খাটরা মৌজার বিএরএস পর্চার 101 নং দাগের জমিটা, যার কাছে বিক্রি করছে সে সিস্টেমে 101 দাগের সাথে 102 দাগও লিখে নিয়ে গেছে প্রতারণা করে। 102 দাগের মালিকও সালাউদ্দিন বুলবুল।
তাহলে যখন সালাউদ্দিন বুলবুল এই প্রতারণার বিষয়ে অবগত হবে, তখন সালাউদ্দিন বুলবুল কিসের মামলা করবে? শোনেন, যদি চুক্তি রদের মামলা করেন তাহলে কিন্তু ওই টোটাল বেচা কিনাই কি হয়ে যাবে, রদ হয়ে যাবে, বুঝেন কিনা? তাহলে এই জায়গায় আমি নিষেধাজ্ঞার মামলাও করতে পারবো না, আমি 12 ধারার মামলাও করতে পারবো না। এই জায়গায় আমি চাচ্ছি যে সে আমার কাছ থেকে এক্সট্রা এক দাগের 102 নং দাগের জমি যে লিখে নিয়ে গেছে, সে আমার কাছ থেকে যেটা কিনছে সে সেটা সেটা নিয়েই থাক, আর আমার কাছ থেকে যে প্রতারণা করে যেটা লিখে নিচ্ছে সেটা আমি ফেরত চাচ্ছি। তো এই জন্য আমাকে মামলা করতে হবে, কি মামলা? দলিল সংশোধনের, দলিল সংশোধনের। আচ্ছা, পরেরটা দেখেন, পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে, পারস্পরিক ভুল মানে এই জায়গায় কারোরই প্রতারণা ছিল না, দুইজনই কি করছে, ভুল হয়ে গেছে। ওই যে একজনের নাম ধরেন, পিতার নাম ছিল সালাউদ্দিন বুলবুল, আর একজন ওনার দুই ভাই, তো দুই ভাইতে একজন আর একজনের কাছে বেচা কেনা করতে, কিন্তু একজনের পিতার নাম ভুল হয়ে গেছে, মানে সরল বিশ্বাসে ভুল, এটা কোনো প্রতারণা ভুল না। বা অন্য কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, যে জায়গায় দলিলের কথা ছিল 10% ভুল ক্রমে হয়ে গেছে, ধরেন 10 একর হয়ে গেছে, তাহলে এই জায়গায় 10 একর দেখা গেলো তার টোটাল জায়গাও নাই, কিন্তু 10% টাকা হয়ে গেছে কি 10 একর, তাহলে এই জায়গায় মামলা করতে হবে, কি মামলা? দলিল সংশোধন। পরেরটা দেখেন, কোন লিখিত চুক্তি বা অন্য কোন লিখিত দলিলের পক্ষসমূহের সত্যিকার মনোভাব ব্যক্ত না হলে, আন্ডারলাইন করে, সত্যিকার মনোভাব ব্যক্ত না হলে আদালত দলিলের পক্ষসমূহের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য, আন্ডারলাইন করেন, প্রকৃত উদ্দেশ্য নিরূপণের জন্য দলিল সংশোধনের আদেশ দিতে পারে। প্রকৃত উদ্দেশ্যের একটা কথা আমি বললাম, যে যেটা হচ্ছে সালাউদ্দিন বুলবুল জমি বিক্রি করছে আলম ভাইয়ের কাছে এই শর্তে যে এই জমির উপর দিয়ে প্রতিবেশীরে আটকে দিতে হবে, বা এই জমির উপর দিয়ে আহ সালাউদ্দিন বুলবুল যে বিক্রি করছে তারাই হাঁটতে দিতে হবে। কিন্তু যখন দলিলটা করলো, তখন ওই দলিলে বেচা কেনার কথা উল্লেখ আছে, কিন্তু হাঁটার কথা কোনো উল্লেখ নাই। তাহলে এই জায়গায় দলিলের যে প্রকৃত উদ্দেশ্য সেটা কি হয়েছে, ব্যাহত হয়েছে। তো এটাও ওই বিষয়টাও অন্তর্ভুক্ত করা যেতে পারে কিসের মাধ্যমে বলেন? দলিল সংশোধনের মাধ্যমে। তো আমার মনে রাখতে হবে যে দলিল সংশোধনের আদেশ দিতে পারে কয়টা ক্ষেত্রে? যদি প্রতারণা করে, কোনো পক্ষের প্রতারণা থাকে, পারস্পরিক ভুল থাকে, আর দলিলে যদি পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য কি না হয়, প্রতিফলিত না হয় বা ব্যক্ত না হয়। তারপরে দেখেন, যদি আদালত এটা পরিষ্কারভাবে প্রমাণ পায় যে দলিলটি তৈরিতে প্রতারণা বা পারস্পরিক ভুল ছিল এবং দলিলটি সংশোধন পক্ষসমূহের প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করতে পারে, তাহলে আদালত দলিলটি সংশোধনের আদেশ দিতে পারে। তাহলে আদালত যদি দেখে এই জায়গায় প্রতারণার ভুল ছিল, পারস্পরিক ভুল ছিল বা প্রতারণা ছিল বা প্রকৃত উদ্দেশ্য প্রতিফলিত হয় নাই, তাহলে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। আমরা অনেক সময় যারা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ি, আমাদের মাথার ভিতরে ঘুরে যে একটা চুক্তি নিয়ে বা একটা দলিল নিয়ে কখন 12 ধারার মামলা করব, কখন চুক্তি রদের মামলা করব, কখন দলিল সংশোধন, কখন দলিল বাতিল। যদি আপনি তার সাথে কোনো সম্পর্ক নাই রাখতে চান, তাহলে দলিল চুক্তি রদ, কি চুক্তি রদ, তারে দিয়ে আপনি ওই কাজটা করাইতে চান, তাহলে 12 ধারায় চুক্তি প্রবল। তারে দিয়ে আপনার কাজ করুক না না করুক, অন্য জায়গা কিছু যদি না করতে পারে, নিষেধাজ্ঞা। আমি তারে দিয়ে কিছু চাই না, তার কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ চাই, তাহলে কি ক্ষতিপূরণ। আর আমি যতটুকু বেচছি ততটুকু থাক, বাকি যতটুকু আমার কাছ থেকে নিয়ে গেছে সেইটুকু ফেরত চাই, তাহলে কি দলিল সংশোধন। তো নামাজের বিরতি, নামাজের পরে বাকিটা শুরু হবে। বিরতির পরে আমরা ক্লাস শুরু করি। দলিল সংশোধনের একটা উদাহরণ পড়ি, দেখেন। এ এবং তার দুই ভাতিজার মধ্যে সম্পত্তি বিক্রয়ের চুক্তি হয়, মানে এ তার সম্পত্তি বিক্রয় করবে দুই ভাতিজার কাছে। পরবর্তীতে বিক্রয় দলিল তৈরি করার সময় শুধুমাত্র একজন ভাতিজার নাম দলিলে লেখা হয়। বিক্রি করছে কয়জনের কাছে? দুইজনের কাছে, বাট বিক্রয় দলিলে লেখা হয়েছে কয়জনের নাম? একজনের নাম। এই ক্ষেত্রে আদালত বিক্রয় দলিলটি সংশোধনের আদেশ দিতে পারে যদি প্রমাণিত হয় যে প্রতারণা করে বা পারস্পরিক ভুলের কারণে অপর ভাতিজার নাম দলিলে লেখা হয়। তাহলে যে ভাতিজার নাম দলিলে লেখা হয়নি, সে আবেদন করতে পারে কিসের মামলা? কিসের মামলা করবে? দলিল সংশোধন। যদি এবং আদালত দেখে যে এটা প্রতারণার মাধ্যমে অথবা পারস্পরিক ভুলের কারণে লেখা হয়নি, তাহলে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। তারপরে দেখেন যে যে ক্ষেত্রে 31 ধারা প্রযোজ্য হবে,
কোনো লিখিত চুক্তি সংশোধন করতে বা অন্য কন্ট্রাক্ট ইন রাইটিং, কোনো লিখিত চুক্তি বা অন্য কোনো লিখিত দলিল আদার ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং সংশোধন করতে। তো দেখেন, দলিল সংশোধনের আদেশ দেওয়া বা না দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা। দলিল সংশোধনের আদেশ আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ। বলতেন সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন গোল দিবেন তৃতীয় ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। নিচে একটা উদাহরণ আছে, বিবিআই। মানে সৎ বিশ্বাসে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি মূল্যের বিনিময়ে ক্রয় করে থাকে, তাহলে তার অধিকার ক্ষুণ্ণ করে কোনো দলিল সংশোধনের আদেশ দেওয়া যাবে না। উদাহরণ পড়লে বুঝবো। অর্থাৎ আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না যে ক্ষেত্রে সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করে। উদাহরণটা পড়ি, দেখেন খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। যে নিরক্ষর রহিম, নিরক্ষর রহিম মানে কি? অশিক্ষিত। একটি কবলা দলিল দ্বারা 501 দাগের এক খণ্ড ভূমি 5,000 টাকার মূল্যে করিমের নিকট বিক্রয় করছে। তাহলে এই জায়গায় বিক্রেতাকে রহিম, ক্রেতাকে করিম। কয় দাগের জমি ক্রয় করছে? কয় টাকার বিনিময়ে? 5,000 টাকা। 501 দাগের সন্নিকটে 502 ও 503 দাগের ভূমিতে রহিমের সত্ত্ব দখল আছে। বিক্রি করছে 501, বাট 501 এর পাশে যে 502 আর 503, এই দুইটার জমির মালিক ও বিক্রেতা রহিম। বিক্রেতা রহিম, কিন্তু উনি বিক্রি করছে কোনটা? 501। করিম লেখকের যোগ সাজসে প্রতারণা করে কবলা দলিল প্রণয়নের সময় তার কবলার 502 ও 503 দাগের ভূমিও অন্তর্ভুক্ত করে রাখে এবং এইভাবেই দলিল রেজিস্ট্রি হয়। করিম সিস্টেমে 501 এর সাথে সাথে 502 আর 3 ও কি অন্তর্ভুক্ত করে রাখছে এবং দলিল কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে। পরে করিম মানে এই যে যে কিনলো, সে কিনছে কিন্তু এক খণ্ড, বা বাকি 2 খণ্ড প্রতারণা করে নিয়ে নিছে। 502 দাগের ভূমি তার শ্যালক জাভেদকে দান করে দেয়। মানে নিচে তো কিনছিল 501, আর এক্সট্রা প্রতারণা করে নিচে দুইটা, 502 আর 503। তার মধ্যে 502 দাগের যে ভূমি, এটা দান করে দিছে কারে? আচ্ছা, দান করলে কি টাকা নাই বলেন তো? দান করলে যে শালারে ভালোবাসে দিয়ে দিছে, যে তোমার দিয়ে দিলাম নেই, তো তারে 502 দাগের ভূমিটা দিয়ে দিছে, দান করছে। এবং 503 দাগের ভূমি বেলালের নিকট 3,000 টাকা মূল্যে গ্রহণ করে কবলা দ্বারা বিক্রয় করে। দুটোই শালারে ফ্রি দেয় নাই। আর একটা বিক্রি করছে বেলালের কাছে, কয় টাকায়? 3,000। জাভেদ ও বেলাল কেউই প্রতারণার কথা জানতো না, মানে শালাও জানতো না, আবার কি যে যে 3,000 টাকাতে কিনছে সেও তার করিমের প্রতারণার কথা জানেন। তারা 502 এবং 503 দাগের ভূমির দখল নিতে গেলে, যখন শালা বললো যে যেহেতু আমার দুলাভাই জমি দান করেই দিছে, যাই দখলে যাই, বা বেলালও দখল নিতে গেলে এই প্রতারণার বিষয় প্রকাশ হয়ে পরে। যখন তারা দখল নিতে গেছে তখন সবাই প্রকাশ হয়ে গেছে এই জমির মালিক তো রহিম, এরা কেন দখলে নিতে আসলো? তদবস্থায় রহিম, রহিম আর কি যিনি বিক্রেতা, করিম জাভেদ ও বেলালের বিরুদ্ধে করিমের বরাবরে তার সম্পাদিত কবলা হতে 502 এবং 503 দাগের ভূমি কর্তন করে এই ধারা অনুযায়ী কবলা দলিল সংশোধনের মামলা করলে, তো এই জায়গায় রহিম মামলা করবে। রহিম তো ছিল আপনার বিক্রেতা, সে তো বিক্রি করছিল এক খণ্ড, কিন্তু নিয়ে গেছে কয় খণ্ড? 2 খণ্ড, 3 খণ্ড, 2 খণ্ড প্লাস বিক্রিত এক খণ্ড। তো এখন সে রহিম মামলা করবে বাকি 3 জন যদি বাদী করে, করিম, জাভেদ আর কে? বেলাল। মামলা করলে সে 502 দাগের ভূমি বিষয় প্রতিকার পাবে। মানে 502 দাগের ভূমি দিছিল কারে? তার শালারে, মূল্যের বিনিময় ছাড়া। কি ছাড়া? মূল্যের বিনিময় ছাড়া। তাহলে এই আদালত ওই শালার কাছ থেকে ওই 502 দাগের জমি আইনি দিয়ে দিবে কারে? রহিম রে। রহিম রে। কিন্তু 503 দাগের ভূমির বিষয়ে বেলালের বিরুদ্ধে কোনো প্রতিকার পাবে না, কারণ সে প্রতারণার বিষয় না জেনে সরল বিশ্বাসে মূল্যের প্রদানে এই জমি করিমের নিকট থেকে খরিদ করেছে। কারণ 502 দাগ আদালত ফেরত আনিয়ে দিবে, কিন্তু 503 দাগ তো যে কিনছে বেলাল, তার তো এই জায়গায় কোনো দোষ নাই, সে তো সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে কিনছে। এই অবস্থাতে রহিম করিমের নিকট হইতে 503 দাগের জন্য ক্ষতিপূরণ। বুঝলেন কিনা? যদি এরকম হতো, সেম উদাহরণ যদি এরকম হতো যে বেলাল যে কিনছে, বেলাল যদি জেনে কিনতো এই প্রতারণার বিষয়ে,
বেলাল জেনে কিনছে, তাহলে কিন্তু আদালত আবার বেলালের কাছ থেকে ওই জমি আনতে পারত। বুঝেন কিনা? একটু আগে বললাম না যে সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে তৃতীয় পক্ষের অধিকার পূর্ণ করবে না, তাহলে এই জায়গা বেলাল হচ্ছে কি তৃতীয় পক্ষ, এবং সে সরল বিশ্বাসে প্লাস কি মূল্যের বিনিময়ে জমিটা ক্রয় করছে, এই কারণে 503 ভাগের জমিটা আনতে পারবে। বিনিময় কি পাবে? ক্ষতিপূরণ। বুলবুল কি বুঝতেন বলেন? ওটা প্রতিকার পাবে না, পাবে না কোনটা? জাবেদই তো শ্যালক। শ্যালক জাবেদ, বিলাল হলো থার্ড পার্টি। ক্ষতিপূরণটা কি বেলাল দিবে নাকি করিম দিবে বলেন? দ্বিতীয় পক্ষ দিবে ক্ষতিপূরণ, নাকি প্রথম যে কিনছিল সে? করিম, 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 করিম দেবে ক্ষতিপূরণ রহিম রে। আচ্ছা, কে বুঝেন নাই? তানভীর সাহেব বুঝতেন? আচ্ছা, স্যার যে আরেকবার যদি একটু বলতেন। পিয়াল বুঝতেন? পিয়াল স্যার মাত্র জয়েন করলাম স্যার, আমরা তো লিংক পাইছি স্যার। আপনাদের বলছি না ক্লাস শুরু হবে। স্যার হবে স্যার, আপনি ভাবছি স্যার লিংক দেবেন স্যার, একটু বোঝাই বলছিল স্যার, সরি স্যার। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে যে পিয়াল সাহেব তার 1 খণ্ড জমি বিক্রি করছে অনুপের কাছে, 501 দাগের জমিটি। কিন্তু অনুপ প্রতারণা করে জমি দলিল যখন রেজিস্ট্রি হয়, তখন 501-এর সাথে সাথে 502-3ও রেজিস্ট্রি করে নিয়ে গেছে, এবং 502-3-এর মালিকও পিয়াল। 502-3-এর মালিকও পিয়াল, কিন্তু সে প্রকৃতপক্ষে বিক্রি করছে কয়টা? 1 খণ্ড, 501। এবং অনুপ প্রতারণা করে এক্সট্রা 2 খণ্ড নেওয়ার পরে ওই 502 দাগের জমি দিয়ে দিছে অনুপের শালা জাভেদকে, আর 503 দাগের ভূমিটা বিক্রি করছে আব্বাস সাহেবের কাছে 3000 টাকায়। এবং এই জাভেদ, শ্যালক জাভেদ এবং যে আব্বাস সাহেব, তারা এই অনুপের প্রতারণার কথা জানতো না। পরবর্তীতে জাভেদ এবং আব্বাস যখন তাদেরকে যে জমি কিনলো, বা তারা যে জমি দান দান সূত্রে পেলো, তারা যখন দখল নিতে গেছে, তখন এই বিষয়টা প্রকাশ পেয়ে গেছে। তখন পিয়াল টের পেলো যে সে তো বিক্রি করছিল 1 খণ্ড, বাট অনুপ তো সিস্টেম করে 3 খণ্ড নিয়ে গেছে। তখন পিয়াল অনুপকে বিবাদী করে, জাভেদকে বিবাদী করে এবং আব্বাসকে বিবাদী করে মামলা দায়ের করছে। এবং আদালত 502 দাগের ভূমিটা, যেটা ওই যে শ্যালককে দান করছে, সেইটা আদালত পিয়ালকে দিবে, পিয়ালকে দলিল সংশোধন করে ফেরত দিবে। কিন্তু অনুপ যে জমিটা 503 দাগের যে জমিটা আব্বাসের কাছে বিক্রি করছে, এবং আব্বাস তো প্রকৃতপক্ষে অনুপের প্রতারণা সম্পর্কে কিছুই জানতো না। তো এই ক্ষেত্রে ওইটা কিন্তু আদালত আব্বাসের কাছ থেকে এনে দিতে পারবে না। কেন? একটু আগেই আমরা বললাম যে সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে তৃতীয় পক্ষের কোন অধিকার পূর্ণ করা যাবে না। এই জায়গায় আব্বাস যেহেতু সরল বিশ্বাসে জমিটা ক্রয় করছে এবং মূল্যের বিনিময়ে, তো এই জায়গায় অনুপ্রে আদালত বলবে যে ঠিক আছে, তুমি 502 দাগের জমি তোমার শালার কাছ থেকে আইনে দাও, আর 503 দাগেরটা তো আর আনা যাচ্ছে না, তাহলে 503 দাগের পরিবর্তে তুমি এত টাকা ক্ষতিপূরণ দিয়ে দেবা পিয়াল রে। এরপরেও যারা বুঝেন নাই, এই উদাহরণটা পড়বেন, বাসায় বসে বুঝে যাবেন। ক্লিয়ার স্যার, ওই যে 31 ধারার মধ্যেই তো না স্যার? মতোই কে 31 ধারাই তো করতে। জি 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 স্যার, জি স্যার। 31 স্যার ধারাই তো এখানে যদি ওইটা শালার কাছে না না শালাকে দান না কইরা ওইটা যদি বিক্রি করতো, তাহলে তো স্যার সেম হইতো ক্ষতিপূরণ নাকি? পাইতো, ক্ষতিপূরণ ক্ষতিপূরণ, যদি জি। সরল বিশ্বাসে বিক্রি করতো, তাহলেও ওই যে যে আরেকজন কিনছে, তাহলে ওটাও আনা যেত না, তাহলে ওটার বিষয়ে কি দিত? ক্ষতিপূরণ। বুঝতে ক্ষতিপূরণ, পারছেন? জি স্যার। কিন্তু মোট তারা কথা দুই মোট কথা হচ্ছে যিনি যে ক্রয় করছে উনি জানতো না, হ্যাঁ, যদি না জেনে থাকে ইভেন ওই যে যে শ্যালকরে দিছে সেও জানতো না। সেক্ষেত্রে আনা শ্যালক যাবে না, যদি জেনে থাকে সেক্ষেত্রে আনা যাবে। জি স্যার। শ্যালকও জানার পরে গ্রহণ করে, ক্রেতাও জানার পরে গ্রহণ করে, তাহলে ওই দুইটা আনা যাবে। যাবে আচ্ছা, না। জি স্যার।
জানার পরে গ্রহণ করলে যাবে, আর না জানিয়ে গ্রহণ করলে, ধরেন শ্যালক যাবে না। জানতো তার দুলাভাই প্রতারণা করছে, বা যে হ্যাঁ কিনছে হ্যাঁ। সে জানতো না অমুক প্রতারণা করছে, তাহলে আনা যাবে দলিল সংশোধন করে। কিন্তু তারা যদি, বা তাহলে আনা যাবে না। আর তারা যদি জানতো যে প্রতারণা করে আনছে, মানে সরি, এই তো আপনাদের প্রশ্নের সাথে এটাই উল্লট পালট হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে তারা যদি না জেনে কিনে, যে তারা মোটামুটি যার কাছ থেকে কিনছে সে যে প্রতারণা করছে তারা জানে না, তাহলে তাদের কাছ থেকে কিন্তু আনা যাবে না। জি। আচ্ছা দেখেন, ও আর একটা কথা এখানে আর একটা উল্টা হয়ে গেছে, সেটা হচ্ছে যে, আর অবশ্যই সেটা সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে হতে হবে। দান কিন্তু অ্যাকচুয়ালি মূল্যের বিনিময়ে না। দান কি করে? দান মানে একজনের ফ্রিতে দিয়ে দেয়, তো ওটা আনা যাবে, কিন্তু যদি মূল্যের বিনিময়ে হতো তাহলে আনা দিয়ে যেত না। দিচ্ছে। দেখেন, স্যার আর একটা কোশ্চেন করি স্যার, এমনি একটু ডিস্টার্ব করি স্যার, সেটা হইলো স্যার ওই যে সাধারণত কোনো দাতব্য প্রতিষ্ঠানে বা কোনো কিছু যদি দান করে স্যার, ওটা তো ফিরে আনা যায় না স্যার, ওটা তো মূল্যের বিনিময় না। এখন ওই শ্যালকরে না দিয়ে ধরেন পাড়ার একটা মসজিদে ওটা দান করছে উনি, ওইটা কি স্যার পরবর্তীতে ওইটা কি ফেরত আনা সম্ভব স্যার? অবশ্যই সম্ভব, কারণ সে তো তার যে জমিটা দিছে তা তো তার বৈধ জমি না, ওই জমি তো সে আনছে কি করে? প্রতারণা করে। ও আচ্ছা 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 স্যার, বুঝতে পারছি দেখেন, স্যার। আর আরেকটা জিনিস এখানে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে, যে তারা কিন্তু যদিও দান সূত্রে পাইছে, দানের জমি কিন্তু তারা এখনো দখলে আসে নাই। প্রশ্ন কি বলছে, যখন তারা দখলে মানে গেল, দখল নিতে গেছে, তখন বিষয়টা কি হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে। দানটা এখন যদি দানের জায়গায় চলে যায়, দান আপনি তারা করছেন, সে যদি আপনার দানের সম্পত্তির দখল নিয়ে নেয়, তখন দান রিভোক করা মানে প্রত্যাহার করা বেশ কষ্টসাধ্য ব্যাপার, রিভোক করা যায় না। কিন্তু আপনি একজনকে দান করছেন, বাট দান করার পরেও সে সম্পত্তির দখল এখনো নাই, তাহলে কিন্তু দানটা প্রত্যাহার করা যায়। বুঝেন কিনা? আর এই জায়গাতে প্রত্যাহার দানটা এটা তো সে করতেছে না, এটা করতেছে কে? আদালত। আদালত। যে দান জি করছে স্যার। সে তো করতেছে না, করতেছে কে? আদালত। বুঝেন কিনা? আদালত। জি স্যার। স্যার আহ এখানে ওই যে হচ্ছে যে মানে দান করলো, কিন্তু দানের ব্যাপারেও যদি সে মানে জানে যে, জানুক বা না জানুক, সেটা ফেরত আনা সম্ভব। অবশ্যই, জি। জি। দেখেন, স্যার, হ্যাঁ বলুন। কোন পক্ষ যদি সম্পত্তি দান করে তারপরে আবার সাফকলা বিক্রয় করে, তাহলে কোনটা টিকবে স্যার? এটার এটার উদাহরণ কিন্তু আমরা ওই 24-এর ঘতে আর 25 ধারায় বলে আসছি, আমরা উদাহরণ পড়ছি যে যখন একজন ব্যক্তি তার কোনো সম্পত্তি বিলি বন্দোবস্ত করছে, পরবর্তীতে যখন বিক্রয় করলো, যখন সে বিক্রি করতেছে পূর্বের বিলি বন্দোবস্ত সম্পর্কে সে কি আছে, জ্ঞাত আছে, মনে আছে কিনা? উদাহরণ, যে প্রথমে সে একটা সম্পত্তি তার ভাতিজাদের পত্তন দিছে, তারপরে সেম সম্পত্তি আর একজনের কাছে বিক্রি করছে, মনে আছে কিনা? তাহলে এখন যার কাছে যে বিক্রি করলো, সে যদি বলে যে না এই জমি তো আপনি একজনকে আগে দান করতেন, আপনার জমি এখন আর আমি কিনবো না, তাহলে তারা কিন্তু বাধ্য করতে পারবে না, কারণ এই জমিটা পূর্বেই সে একজন মূল্যের বিনিময় ছাড়া একজনকে বিলি বন্দোবস্ত করছে। তাহলে সোহাগ সাহেব, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো সম্পত্তি প্রথমে দান করে পরে যদি কারো কাছে বিক্রি করে, ওই বিক্রিটা হবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। খেলা হতো হচ্ছে যে এই সুনির্দিষ্ট আর দেওয়ানির সাথে সাথে আপনাদের বার কাউন্সিলে যদি সম্পত্তি হস্তান্তর আইনটা আনা যেত, তাহলে বুঝতেন কত দানে কত চাল। জি স্যার, তাতে আমার 5 বছর যাতে না পারতাম স্যার। দেখেন, আহ আহ, দলিল সংশোধনের মকদ্দমা শুধুমাত্র উক্ত দলিলের পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বৈধ প্রতিনিধি দায়ের করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। শুধু দলিলের পক্ষ পারে আর তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি পারে। অর্থাৎ দলিল সংশোধনের মকদ্দমায় বাদীকে অবশ্যই উক্ত দলিলের পক্ষ হতে হবে বা উক্ত দলিলের পক্ষ সমূহের প্রতিনিধি হতে হবে। কোন থার্ড পার্টি যে দলিলের পক্ষ না, সে দলিল সংশোধনের মামলা করতে পারবে না। বুঝেন কিনা? কিন্তু চুক্তি রোধের মামলা কি করতে পারতো? যে কোনো ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কোনো ব্যক্তি। আচ্ছা,
যা প্রমাণ করতে হবে দেখেন, দলিল সংশোধনের মোকদ্দমার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে যে দলিল সম্পাদনের ক্ষেত্রে প্রতারণা বা পারস্পরিক ভুল ছিল। আমরা চলে আসি তামাদি মেয়াদ, যে দলিল সংশোধনের মোকদ্দমা দায়েরের সময়সীমা কত বছর? 3 বছর। যে দিন হতে বাদী দলিলের ভুল বা প্রতারণার বিষয়টি জানতে পারে সেই দিন হতে 3 বছর গণনা শুরু হবে। তামাদিনের কত অনুচ্ছেদ? 95 ও স্যার ওই যে 96 ধারা লেখা আছে। ধারাটা কি? প্রতারণায় 95, ভুলে 96 স্যার। ওই লিখিততে আপনার এত পুঙ্খানুপুঙ্খ হওয়ার দরকার নাই, জাস্ট বলবেন দলিল সংশোধন আছে কত, 95 আর 96। 96, ধন্যবাদ কিছু স্যার। কিছু জিনিস প্রিলিতে একেবারে মানে টু দা পয়েন্ট জানতে হয়, যে অমুক 95-তে আছে, 96-তে ইয়ে আছে, বাট লিখিততে আমার দলিল সংশোধন আছে কত, 95, 96 শেষ। বা যদি 95, 96 ভুলে যান, তাহলে বলবেন যে তামাদি আইনের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী দলিল সংশোধনের মামলা তামাদি মেয়াদ হলো 3 বছর, সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী। আচ্ছা, এখানকার আমরা দলিল সংশোধনের প্রশ্ন আমাদের বার কাউন্সিল পরীক্ষায় তেমন কোনোদিন আসে নাই। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ আসার মতো সেটা হচ্ছে ওই যে একটা উদাহরণ আমরা পড়লাম যে রহিম, করিম, জাবেদ আর বেলালের, এই উদাহরণটা সরাসরি আসতে পারে, এবং আসলে ইনশাল্লাহ আমরা ভুল করে লিখে দিয়ে আসবো। তানভীর তো লেখবাই উল্লট পালট। আচ্ছা, আমরা আজকের যে নোটটা দিছি আজকের নোটটা বের করব, দেখেন। করেন। কি কারণে আপনার এক মনে হচ্ছে না? আগে আপনি যেহেতু মামলা করছেন, প্রমাণের দায়ভার আপনার, আপনার যুক্তি আগে আপনি উপস্থাপন করেন। আজকে যে দলিল সংশোধন পড়লাম এই শীটটা বের করেন আবার, দলিল সংশোধন বের করেন। করছেন? তারপর দলিল সংশোধন অর্থ কি, জোরে জোরে আপনি পড়েন, জোরে জোরে। দলিল সংশোধন অর্থ হলো দলিলের দলিলের ভুল সংশোধন করা। তারপর পড়েন, থামেন কে? আইনের 31 ধারা বিধান করা যায়। হ্যাঁ, তারপরে পড়েন। তার মানে আপনি আমার ক্লাসেও অমনোযোগী, কারণ আমি প্রথমেই আপনাদের বলছিলাম যে চুক্তি সংশোধনও যা দলিল সংশোধনও তাই, বলছি কিনা বলেন? একাধিকবার বলছি। যান, আসতে হবে নাকি? আগায় দেওয়ার জন্য আসতে হবে? আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, যান যান। আচ্ছা ভাই দেখেন, তো আমরা এখন পড়বো যে দলিল সংশোধনের মুসাবিদা যদি আসে, ধরেন ওই যে একটু আগে উদাহরণটা পড়লাম না, যে 501, 502, 503 লাখের জমি বিক্রি করছে কে? রহিম। কার কাছে? করিমের কাছে। করিম আবার দিছে তার শালা জাবেদকে, দান করছে, আর বিক্রি করছে বেলালের কাছে। তাহলে এই জায়গায় যদি দলিল এই সেম উদাহরণটা দিয়ে বললো যে মুসাবিদা করুন, কি প্রতিকার কি এবং সংশ্লিষ্ট প্রতিকার অনুযায়ী মামলার মুসাবিদা দায়ের করুন। কি মামলা করতে হবে তা কিন্তু উল্লেখ করলো না, বললো যে এটা কি প্রতিকার হতে পারে এবং সংশ্লিষ্ট প্রতিকারের অনুযায়ী আরজির মুসাবিদা লিখুন।
তাহলে আমার মুসাবিদাটা হবে কি আরজি, বলেন তো ভাই কি আরজি? দলিল সংখ্যা। এ জায়গা বাদী হবে কে? রহিম। বাদী হবে রহিম। আর বিবাদী কে? করিম, জাবেদ আর বেলাল। একটু পড়ি দেখেন, দলিল সংশোধন সংক্রান্ত আরজির মুসাবিদা। আচ্ছা, আদালত, বিজ্ঞ সহকারী জজ আদালত, গোপালগঞ্জ, দেওয়ানি মামলা নং এত/2024। এ জায়গায় আমি নাম উল্লেখ করে নেই। ক সমান সমান কি? বাদী। বনাম খ গং বিবাদী। খ গং কেন? গং মানে বোঝায় অন্যান্য। এক ভাইয়ের কাছে বিক্রি করছে আরেক ভাই হ্যাঁ, খ গং মানে বিবাদী একাধিক, গং মানে হচ্ছে আদার্স। গং মানে আদার্স, ইংলিশে বলে অমুক এন্ড আদার্স। তাহলে গং মানে হচ্ছে যে বিবাদী খ ছাড়াও আরো অন্যান্য ব্যক্তি আছে। পরে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা মতে দলিল সংশোধনের মকদ্দমা। মকদ্দমা তায়েদাত বলছি কত টাকা? 14 লাখ টাকা। 14 লাখ টাকা। দেখেন, বাদী পক্ষের বিনীত নিবেদন এই যে বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে। অন্যদিকে বিবাদীগণ এলাকার একজন প্রভাবশালী দখলবাজ, ভূমিদস্যু এবং আইন অমান্যকারী লোক। একই কথা, সব আরজিতে কি একই কথা। তারপর দেখেন, বিগত 1/1/2020 তারিখে বিবাদীর নিকট বাদীর সত্য দখলীয় খাট্রা মৌজার 101 নং দাগের জমিটি বিক্রয় করছে কত? 101 নং। বিবাদী প্রতারণা করে বিক্রয় দলিলে 101 নং দাগের জমির সাথে সাথে 102 ও 103 নং দাগের জমি সমূহ বিক্রয়ের কথাও কি উল্লেখ করে, এই জায়গায় একটু স্টার দিয়ে লেখেন, উল্লেখ করে দলিল রেজিস্ট্রি করে। উল্লেখ করে দলিল রেজিস্ট্রি করে। লিখেছেন? উল্লেখ্য যে উক্ত 102 ও 103 নং দাগের জমি দুটির মালিকও বাদী ক। পরবর্তীতে বিবাদী উক্ত 102 নং দাগের জমিটি তার ভাই গ কে দান করে দেয় এবং 103 নং দাগের জমিটি আগন্তক ঘয়ের কাছে বিক্রয় করে। আগন্তক মানে কি তানভীর? অপরিচিত, মানে আগন্তক ঘয়ের কাছে বিক্রয় করে। যেহেতু বিবাদী কর্তৃক উক্ত প্রতারণার বিষয়টি 1/1/2023 সালে বাদীর গোচরীভূত হয়। কত সালে জানতে পারে? 1/1/2023 সালে গোচরীভূত হয়। তাই উক্ত তারিখ থেকে মকদ্দমা দায়েরের তামাদিমিয়াত গণনা শুরু হয়। আর আমরা জানি দলিল বাতিলের মামলা করতে হয় কতদিনের মধ্যে? তাহলে 1/1/2023 থেকে যদি হয় তাহলে মামলা করতে হবে কত তারিখের মধ্যে? 26 সালের মধ্যে, নাকি? 3 বছর। 1/1/2024, 1/1/2025, 1/1/2026। বিবাদীর এরূপ প্রতারণার কথা জানতে পেরে বাদী তামাদি সময়কালের মধ্যেই দলিল সংশোধনের মকদ্দমাটি আদালতে দায়ের করেছে। আদালত মকদ্দমাটি শুনতে এবং বিচার করতে এখতিয়ার সম্পন্ন। বাদী মকদ্দমার তায়েদাদ মূল্য অনুযায়ী প্রয়োজনীয় কোর্ট ফি প্রদান পূর্বক এবং প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করেছে। যেহেতু বিবাদী প্রতারণা করে দলিল সম্পাদন করেছে, তাই বাদী পক্ষে দলিল সংশোধনের আদেশ না দিলে বাদীর অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। অতএব দেখেন, বিজ্ঞ আদালতের নিকট বাদীর বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাদি বিবেচনা পূর্বক ন্যায় বিচারের স্বার্থে তফসিল বর্ণিত সম্পত্তির বিষয়ে বাদী এবং বিবাদীর মধ্যে বিদ্যমান দলিলটি সংশোধনের আদেশ দিতে, বাদীর অনুকূলে বিবাদীকে মকদ্দমার ব্যয় প্রদানের আদেশ দিতে। মানে আমি শুধু দলিল সংশোধনই চাচ্ছি না, সাথে সাথে আমি খরচও চাচ্ছি, যে আমার মামলা বাবদ যে খরচ হলো এই খরচও দেওয়ার আদেশ দিতে, এবং আদালতের বিবেচনা মতে অন্যান্য প্রতিকার যা বাদী আইনত ন্যায় বিচার পাওয়ার হকদার তা বাদীকে প্রদানের আদেশ দিতে বর্জি হয়। এবং আদালতের এমন আদেশে বাদী পক্ষ কি থাকবে? আর এইখানে এইখানে এই যে এবং এর পরে স্যার লাইনটা সুইটা একদম ডান পাশে চলে গেছে, এটা কি একদম নিচে দিলে হবে নাকি ওইখানে দিতে হবে? বাম পাশেই দিবেন, বাম পাশে মানে যেভাবে বাম আছে পাশেই। জি, জি যেভাবে স্যার, আছে জি স্যার, সেইভাবে। আর এখানে সেভাবে। একটু তফসিল আর সত্যপাঠ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা মাঝামাঝি আসবে। তফসিল আর সত্যপাঠ আপনাদের ঠিক আছে, আপনাদের ঠিক আছে, ও আপনাদেরও পাশে এসে গেছে, এটা মাঝামাঝি হবে, এটা মাঝামাঝি। পাশে এসে গেছে।
এটা মাঝামাঝি হবে, বাতাসে এসে গেছে, জি স্যার। এটা চাপ লেগেই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এ জায়গায় তফসিল জমির পরিমাণ 5 কাঠা, মৌজা খাট্টা আরএস এত, দাগ নং 101, 102, 103, থানা ও জেলা গোপালগঞ্জ, চৌহদ্দি পূর্বে কবরস্থান, পশ্চিমে রাস্তা, উত্তরে স্কুল, দক্ষিণে হাসপাতাল, সত্যপাঠ। দেখেন উপরোক্ত আর্জি যাবতীয় বিবরণ আমার বক্তব্য সত্য সঠিক জেনে আমার নিযুক্তি অ্যাডভোকেটের চেম্বারে বসে নিজ নাম স্বাক্ষর করলাম, বাদীর স্বাক্ষর, তারপরে বাদী আমার পরিচিত আমার সামনে নিজ নাম স্বাক্ষর প্রদান করেছেন, তারপরে কে? অ্যাডভোকেট। তাহলে আপনি আমাকে বলেন যে দলিল সংশোধনের মামলা তো পরের কথা, এখন যে কোনো মামলা যদি আপনি করেন সিস্টেম কিন্তু একই। মোকাম আদালত, দেওয়ানি মামলা নং এত, ক সমান সমান বাদী বনাম খ সমান সমান বিবাদী। স্যার বিষয় এখন স্যার ফরম্যাট একটা দাঁড় করায় দিয়ে আসতে পারবো স্যার। জি, এখন তো দাঁড় করায় দিয়ে আসবেন কিন্তু পরীক্ষায় আসবে না। স্যার এটা আমারও মনে হয় স্যার, এবার মনে হয় দিবে না স্যার। তো তো যাই হোক, পরীক্ষা আসুক আর না আসুক, আমরা শিখে গেলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা মতে দলিল সংশোধনের মকদ্দমা এবং মকদ্দমা তায়েদাদ এত। তারপরে অ্যাকচুয়ালি এই যে মাঝের যে হেতুবাদ সমূহ, এটা 1 2 3 4 5 6 7 8 9, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু মুখস্থর কিছু না। এটা হলো আপনি যদি মামলায় কোনো, ধরেন এবার আপনাদের একটা প্রশ্ন আসছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আরজি মোসাবেদা করতে বলছে, ওই জায়গায় একটা ফ্যাক্ট আছে না যে অমুকে এই কাজ করছে, সেটার উপর ভিত্তি করে। তো ওই আকারে ওই জায়গায় যে ঘটনা আছে ওটা নিজের মতো করে বানাই দিবেন। কয়েকটা তো একই, এই যে 9টার ভিতরে 5টা কিন্তু একই রকম, দেখেন 4টে 5টা এক। ওই যে বাদী একজন ভালো নাগরিক, সুনাগরিক, বিবাদী ভূমিদস্যু, দখলবাদ, এই কথা। তারপরে আপনি অমুক তারিখে মামলার কারণ উদ্ভব হয়েছে, এত তারিখের মধ্যে মামলা দায়ের করছে, আদালতে মামলা বিচার করার এখতিয়ার আছে। তারপরে আপনি বলবেন যে যেহেতু ও, তারপর কোর্ট ফি প্রদান পূর্বক দায়ের করছে, তারপর হলো আপনি আপনার চলে গেলেন আপনার প্রেয়ার অংশে, মানে কি কি যাচ্ছেন এমত অবস্থায়। এটাও একই যে আমার দলিল সংশোধনের আদেশ দিতে বিবাদী যাতে আমার খরচ দেয়, এবং ন্যায় বিচারের সাথে অন্যান্য যে কোনো আদেশ দিতে কি হয়, মর্জি হয়। এমনি লিখলেও হবে, পয়েন্ট আকারে লিখলেও হবে, আপনার ইচ্ছা। তবে পয়েন্ট আকারে লিখলে কমা কমা দিয়ে লিখবেন, খ খ ছাড়া কমা কমা দিয়েও লিখতে হবে। তবে এইভাবে লিখবেন ন্যায় বিচারের স্বার্থে, তখন আর হাইফেন দেওয়ার দরকার নাই, একসাথে লিখে দেবেন একই সিরিয়ালে। যে তফসিল বর্ণিত সম্পত্তি বিষয়ে বাদী বিবাদীর মধ্যে বিদ্যমান দলিলটি সংশোধনের আদেশ দিতে এবং বাদীর অনুকূলে বিবাদীকে মকদ্দমা রায় প্রদানের আদেশ দিতে এবং আদালতের বিবেচনা মতে অন্যান্য প্রতিকার যা বাদী আইনগত ন্যায় বিচার পাওয়ার হকদার তা বাদীকে প্রদানের আদেশ দানে মর্জি হয়, এবং আদালতের এমন আদেশে বাদী পক্ষ কি থাকবে, চির কৃতজ্ঞ থাকবে। কি সালাউদ্দিন বুলবুল সাহেব, কোনো প্রশ্ন আছে কিনা? ইখতিয়ার সাহেব বুঝছেন কিনা বলেন। আপনি মামলা করতেছেন, তার বিরুদ্ধে আবার তার সম্মানও দিতে যাচ্ছেন। লিখতে পারেন, না লিখলে সমস্যা নাই। এইভাবে লিখতে পারেন যে আমিও ভালো লোক, সেও ভালো লোক, সরল বিশ্বাসে ভুল হয়ে গেছে আকাশকে বাতাসকে সাক্ষী রেখে। যে আমার এক বন্ধু ছিল, সে মুসলিম ল পরীক্ষার সময় প্রশ্ন আসছে যে বিবাহ কয় প্রকার, মুসলিম আইন অনুযায়ী আলোচনা করুন। এখন সে তো ওই প্রশ্ন কমন পড়ে নাই। তো বিবাহ হলো নরমালি 3 প্রকার, একটা হলো ভ্যালিড ম্যারেজ, ভয়েড ম্যারেজ, আর একটা হচ্ছে আপনার ইরেগুলার ম্যারেজ। ভ্যালিড মানে বৈধ, ভয়েড মানে অবৈধ, আর ইরেগুলার মানে হচ্ছে অনিয়মিত। ভ্যালিড ম্যারেজ বৈধ যেটা, যে জায়গায় বর কনে সবাই রাজি, সকলের সম্মতি আছে এবং রক্তের দিক দিয়ে কোনো সমস্যা নাই, সেটা ভ্যালিড। ইরেগুলার হচ্ছে যে যখন একজন ব্যক্তি পুরুষ 4টে বিয়ে করার 5মটা করলে হলো ইরেগুলার। যদি সাক্ষী নাই ইরেগুলার, ইদ্যত পিরিয়ড পার হয় নাই বিয়ে করছেন ইরেগুলার, এগুলো হলো ইরেগুলার। কোন হিন্দুরে বিয়ে করতেন ইরেগুলার, কোন, এগুলা হলো ইরেগুলার। আচ্ছা, তো তার তো এগুলা মনে নাই, তো সে যখন অবৈধ বিবাহের যে সংজ্ঞা, সে বলছে আকাশকে বাতাসকে সাক্ষী রেখে যে বিয়ে সংগঠিত হয় সেটারে বলে কি, অবৈধ বিবাহ। এখন
তো যে কোনো কিছু দিতে পারেন ইখতিয়ার সাহেব, সমস্যা নাই। শুনেন, এই মুসাবিদার হচ্ছে মেইন জিনিসটা আছে আপনার ফরম্যাট। মানে এটা ঠিক আছে, কাটা ছেঁড়া করা যাবে না, মোকাম দেওয়ানি মামলা নং এত বাদী এত বিষয়, এই এই জিনিসগুলো ঠিক থাকলেই হবে। তো আমরা এখন আলোচনা করব, দেখেন দলিল বাতিল বা অবৈধ ঘোষণা। আচ্ছা, এটা নিয়ে বেশ আলোচনা করতে হবে, আজকে এই পর্যন্ত থাক, আমার একটু টায়ার্ড লাগতেছে। আগামী দিন আসেন ইনশাল্লাহ, আগামী দিন আমরা ঘোষণামূলক একসাথে পড়বো। তার আগে আপনারা দেওয়ানি কার্যবিধি পড়া নিয়ে যান, দেওয়ানি কার্যবিধি পড়া নেন। সেটা হচ্ছে যে আহ বলি দাঁড়ান, আমাদের প্লিডিং সংশোধন হয়ে গেছে নাকি? সমন হয়েছে, রিভিউ রিভিশন হয়েছে, সমন হয় নাই? তাহলে সমন নেন, 2 নেন, সমন 2 নাম্বার নেন। জারি মামলা হয়েছে না? ডিগ্রি জারি তো হয়েছে, আপিল হয়েছে, এখতিয়ার হয়েছে, জারি জারি হয়েছে স্যার, আপিল হয়েছে। জি স্যার। আর্জি খারিজ হয়েছে। আর্জি খারিজ হয়েছে কিনা দেখেন তো। স্যার হয়েছে, আরজি খারিজ হয়েছে স্যার। সেট অফ হয়েছে, সেট অফ। হ্যাঁ, না সেটা হয় নাই স্যার, তাহলে সেটা সমন আর হয় নাই। সেট অফ। সেটা হয় নাই, সেটা হয় নাই স্যার। 2 আর 12, 2 আর 12। আর স্যার তানভীর সাহেবের স্যার 10টা না? তানভীর সাহেবের 10টা। 2 আর 12 তানভীর সাহেব বলছে, আপনারা অনলাইনে তো শুনেন নাই, তানভীর বলছে স্যার আমার অল্প দিলে পড়তে ইচ্ছা করে না। জি স্যার। দেখেন, স্যার মেধাবীরা এরকমই হয় স্যার, মেধাবীরা 2-1টা পড়ে না স্যার। ঠিক আছে, ভালো থাকেন, ওই আল্লাহ হাফেজ। স্যার পড়তে। হ্যাঁ বলেন জি নাম্বার স্যার, সাহেব, ঠিক আছে। বলেন বলেন। বলছিলাম যে যেহেতু মানে ওই যে বলছে যে খাওয়াইলে আমাকে বিরিয়ানি খাওয়াবেন, অন্য কিছু আমি খাবো না, ওইরকম আর হ্যাঁ কি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন, স্যার আল্লাহ আর হাফেজ একটা ভাই। প্রশ্ন ছিল স্যার, স্যার 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 ওই যে পক্ষ সমূহের অভিপ্রায় সম্পর্ক অনুমান 32 ধারাটা স্যার, এইটা স্যার এই কি আদালত অনুমান করে স্যার? কোনটা বুঝি নাই? ওই যে 32 ধারা স্যার, যেমন হ্যাঁ 31 হ্যাঁ, ধারা দলিল সংশোধন, 32 ধারা পক্ষ সমূহের অধিকার সম্পর্ক অনুমান স্যার, এটা স্যার আদালত করবে না স্যার? এটা কি প্রশ্ন করেন? 32 ধারায় অনুমান টনুমান আবার কি বলেন? স্যার ওই যে 32 ধারায় বলা ছিল স্যার, দলিল দলিল সংশোধনের 31 ধারা, স্যার ওই যে আমাদের এমসিকিউ এর সময় লেখাইছিলেন যে ও, 32 ধারায় বলছিল ওটা কি পক্ষ সমূহের দলিল অভিপ্রায় সংশোধনের সম্পর্ক অনুমান? অনুমান। তাই তাই, আচ্ছা, আমি তো বলছি দেওয়ানির 32 হ্যাঁ ধারা। আদালত অনুমান স্যার, করবে, আদালত। ওটা তো এই জায়গা পড়ি নাই। স্যার প্রিলিম সুনির্দিষ্ট ক্ষেত্রে অনেক জিনিস জানা লাগে, রিটেনে সবকিছু না জানলেও সমস্যা নাই। না স্যার, এই জন্য স্যার এই যে হঠাৎ মনে হচ্ছে। জি জি, ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। স্যার, জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার স্যার। দেওয়ানি দেওয়ানি স্যার প্রশ্নটা কি স্যার? 2 আর 12, 2 আর 12। আচ্ছা স্যার।